This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, 5ই জুন। দিনটার মধ্যে কোনো স্পেশালিটি আপনাদের কাছে কিছু নেই, তবে আপনাদেরকে জানাই ব্যক্তিগত তো কিছু ঘটনা থাকেই আমাদের জীবনে। আজ 5ই জুন, আজ থেকে ঠিক 15 বছর আগে, অর্থাৎ 2010-এ আমার পিতৃদেব চলে গিয়েছিলেন। এবং আজকের এই অনুষ্ঠানটা করতে বসে তাকে রেসপেক্ট দিচ্ছি, প্রফুল্ল কুমার গুপ্ত। তিনি ব্রিটিশ আর্মিতে ছিলেন এবং বহুদিন আগেকার কথা। পরে তিনি সিঙ্গাপুর থেকে চলে আসেন যখন নেতাজি অ্যাটাক করে সিঙ্গাপুর। তিনি শটান সেখান থেকে। তখনকার দিনে চাকরি বাকরি ছেড়ে চলে আসা যেত। যাই হোক, চাকরি অনেকদিন করেছিলেন, তো ভালোই হলো, কারণ আজকে আমার সাবজেক্টের মধ্যে ব্রিটিশ আর্মির একটু ঘটনা রয়েছে এবং এটা আজকের অনুষ্ঠানটা আপনারা খুব ভালো করে শুনবেন। ইট ইজ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট প্রোগ্রাম। আমি প্রবীরদাকে বলছিলাম, প্রবীর বিশ্বাসকে, যে এটা এমন একটা অনুষ্ঠান যেটা কৃতিত্ব আমি প্রসঙ্গুপ্ত হিসেবে পুরোটা নিচ্ছি না, প্রায় নিচ্ছিই না ধরে নিন। কারণ আমাদের দিল্লিতে অবস্থানকারী যে ইউটিউবাররা রয়েছে, তার মধ্যে তো আপনারা জানেন যে দীপক শর্মা থেকে শুরু করে পূর্ণপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে আরো অনেকে এমন কিছু তথ্য দিয়েছেন যেটার উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানটা ষড়যন্ত্রের সংকটে মোদী, ভয়ঙ্কর সংকটে নরেন্দ্র মোদী। এবং আমরা অনেক তথ্যই জানি না। এই তথ্যগুলো আমাদের কাছে চেপেই বা যাওয়া হচ্ছে কেন? এটা আর্ম ফোর্সের তো কোনো তথ্য না। আর্ম ফোর্সের তথ্য আমাদের কাছে গোপন করা যেতেই পারে, কারণ তাদের গোপনীয়তাটা আমরা কখনো নিতে পারি না। কিন্তু একই সাথে আমি কথাও বলবো যে এই যে একটা তথাকথিত লড়াই নাকি হলো, অপারেশন সিন্দুর যেটা নাম দেওয়া হয়েছে, সেটা তো আমি বুঝলাম যে মোদির দাবি অনুযায়ী পুরো পাকিস্তানকে উড়িয়ে ফুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা হাত ফাত তুলে দিয়েছিল, যার ফলে 3 দিনের মাথায় যুদ্ধটা বন্ধ হয়েছিল। আপনাদেরকে সশ্রদ্ধার সঙ্গে জানাই যে আমরা এই অনুষ্ঠান বারবার করে করেছি এবং ডোনাল্ড ট্রাম্প পুরো থ্রেট করে চমকে ধমকে এই যুদ্ধটাকে বন্ধ করেছে। যুদ্ধ মানে এই লড়াইটাকে। এবং বন্ধ শুধু করানি, তিনি পরিষ্কার বার্তা দিয়েছে যে বাড়াবাড়ি বেশি করলে তার পরিণাম ভালো হবে না। পরে তো তিনি বলেছেন যে আমি ট্রেডিং এর ব্যাপারে, যে আমি ব্যবসাপত্র করব না, ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাপার হলো যে নরেন্দ্র মোদীর তরফ থেকে পাবলিকলি জানানো হচ্ছিল যে সিজ ফায়ার হচ্ছে। সেটা হওয়ার আগেই যে সেটাতে বলা হচ্ছে যে পাকিস্তান নাকি খুব ভয় পেয়ে গেছে, তাদেরকে ধ্বংস করার পর তারা হাত তুলে দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারেই সে কথা বলেননি। তিনি বলেছেন যে দুটি দেশই আমার কাছে বন্ধুত্বের দেশ এবং আমি এদেরকে বললাম যে তোমরা যুদ্ধ বন্ধ করো। এবং সেই কথা এই এই ছবিটা দেখছেন আমার পাশে, তিনি পরিষ্কার বলেছিলেন যে নরেন্দ্র মোদী কি বলবে জানি না, কিন্তু তিনি এই বার্তাটা দিয়েছেন যে আমি বলেছি বলে, আমি আমেরিকান বলেছি বলে যুদ্ধটা বন্ধ করে দিয়েছি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটা তো আমরা লাইভ দেখিয়েছিলাম যে তার বক্তব্যটা। এরপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে এই বিষয় নিয়ে আমাদের দেশের মিডিয়া পুরোপুরি মিথ্যা কথা বলেছে। অফিসিয়াল মিডিয়া যা কিছু সত্যি কথা তা সৎভাবে বলেছে কিছু খবরের কাগজ, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে, এবং আমরা ইউটিউবাররা যারা আমরা মনে করি না, বিশেষ করে আমি তো প্রথম গোড়াতেই বললাম যে আমি আর্ম ফোর্সের বাড়ির লোক, সুতরাং আমি কাউকে পরোয়া করি না। নরেন্দ্র মোদী কেন, কাউকে আমি পরোয়া করি না, কারণ আমাদের ফ্যামিলির স্যাক্রিফাইস তো প্রধানমন্ত্রী নেই। সুতরাং আমার যা বলার বলবো, ওনার যা করার করে নেবেন। তো সুতরাং সেই জায়গাটা থেকে একটা কথা বলি যে অপারেশন সিন্দুর নিয়ে তিনি গত সপ্তাহে আলিপুরদুয়ারে যে বক্তৃতা ঝাড়লেন এবং যা পারলেন বললেন, এবং তিনি সেখানে বললেন যে আমি ঘরে ঘরে সিঁদুর পাঠিয়ে দেব। তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরগুলো কি ছিল? যে সিঁদুর ব্যাপারটা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। এবং আপনাদেরকে এও বলি
যে সিঁদুরটা ব্যবহার করে কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুদের মধ্যে অনেকেই, কিন্তু ডেফিনিট করে ব্যবহার করে কিন্তু বাঙালিরা। ডেফিনিট করে দুটো আঙ্গিকে সিঁদুর ব্যবহার হয়। একটা হচ্ছে পুজো বা উৎসবে দেবী দুর্গাকে সিঁদুর দেওয়া হয় এবং তারপর সিঁদুর খেলা হয়। এটা ভারতবর্ষের কোথাও এই কালচার নেই। এবং নতুন বউ পয়লা বৈশাখ হোক, বা নতুন বউ হোক বা পুরনো বউ যাই হোক, পয়লা বৈশাখ হোক, পুজোর বিজয়া হোক, বা যে কোনো অনুষ্ঠানে তার কি বলা যায়, তার শাশুড়ি বা তার থেকে বয়সে বড় যাদেরকে প্রণাম করেন, তিনি যদি বিবাহিত, এবং এটা বৈধব্যের জায়গা হলে হবে না, তিনি যদি সধবা হয়ে থাকেন, তাহলে সিঁদুর তার ওই শাখাতে সিঁদুর পড়া হয়। শাখা সিঁদুরের কথাটা শুনেছেন? তা নরেন্দ্র মোদী বললেন যে আমি ঘরে ঘরে সিঁদুর পাঠিয়ে দেবো। তা নরেন্দ্র মোদী কি সবাইকে বিয়ে করছেন যে সিঁদুর পাঠিয়ে দেবেন? বোকা বোকা কথা তিনি বললেন কি করে? বলার সময় অবশ্য তার খেয়াল ছিল না, বলে ফেলেছেন। কিন্তু মমতা তো ছাড়ার পাত্রী নন, তিনি একবার ক্যাক করে ধরেছেন। তিনি একেবারে পরিষ্কার বলেছেন যে সিঁদুর অত্যন্ত রেসপেক্টের ব্যাপার। তিনি সিঁদুর নিয়ে যেটা করছেন সেটা এক প্রকার অযৌক্তিক, এবং আমরা মনে করি সেটা ছ্যাবলামি, এবং তিনি মিথ্যা কথা বলছেন। এই অপারেশন সিন্দুর নিয়ে নরেন্দ্র মোদী খুব হম্বিতম্বি করছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের লোকেদেরকে সারা পৃথিবীতে পাঠানো হচ্ছে কেন? পাঠানো হচ্ছে দুটো আঙ্গিকে। এক, ভারতবর্ষের হয়ে তোমরা কথা বলো। দুই, তোমরা বিরোধীতে থাকা সত্ত্বেও আমি খুব উদার মনের নরেন্দ্র মোদী, এইটাকে অন্তত এস্টাবলিশ করো। তো এই দুটোকে করে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কে শুনছে কি শুনছে জানি না, বাট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট যে অভিষেক কামাল করা ভাষণ দিয়েছেন এই এটা কি বলে ইস্টার্ন ইয়েতে, ধরুন জাপান, তারপরে ধরুন কোরিয়া, ইন্দোনেশিয়া। অভিষেক টেরিফিক, হি ওয়াজ টেরিফিক, এবং প্রত্যেকটা জায়গায় তিনি বক্তৃতা রেখেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বিরোধীরা পর্যন্ত বলেছে, তথাগত রায় পর্যন্ত বলেছেন যে অভিষেক অনেকের থেকে ম্যাচিওর। মানে যেটা বলেননি সেটা হচ্ছে শুভেন্দুর থেকে ম্যাচিওর, সেটা বলা যায় না বলে বলেন। তো যাই হোক, তো আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য এর মধ্যে কবে, গত সোমবার দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্য লন্ডনে গিয়ে হিন্দিতে ভাষণ দিচ্ছেন। আচ্ছা, লন্ডনের লোকেরা কি হিন্দি জানে? সেখানে হিন্দিতে ভাষণ দিচ্ছেন কেন? তবে এটা ঠিক যে শ্রমিক ভট্টাচার্য পণ্ডিত মানুষ, তার উচিত, মানে এটা যদি নেহাতে বেড়াতে যাওয়ার গল্প হয়ে থাকে যে আচ্ছা তোমরা দেশ ঘুরে এসো এবং আমার হয়ে ড্যাং ড্যাং করে প্রচার করে এসো, তাহলে আলাদা কথা। কিন্তু তোমরা যদি সিরিয়াস হও তাহলে চ্যালেঞ্জ করো। যেটা হয়েছে আজ বৃহস্পতিবার, গত মঙ্গলবার প্রেস মিট ডেকেছিল কিন্তু ইন্ডিয়া জোট, এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ান বক্তব্য রেখেছেন। আপনি ছবিটা দেখতে পাবেন এখনই। ডেরেক ওব্রায়ান বক্তব্য রেখেছেন গত মঙ্গলবার, এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে অবিলম্বে, ইমিডিয়েটলি কিন্তু এই পার্লামেন্ট খোলা হোক। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, যে পার্লামেন্টে বসে নরেন্দ্র মোদী জানান যে যুদ্ধটা কি হয়েছে, কতটা হয়েছে। এবং এই যে আপনারা দেখছেন ছবিটা, এখানে দেখুন সমাজবাদী পার্টি থেকে শুরু করে, স্টালিনের দল থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে, কংগ্রেসের থেকে। সেখানে বক্তব্য রাখছেন ডেরেক ওব্রায়ান। তো সুতরাং ডেরেক ওব্রায়ানকে বলতে বলা হয়েছে, তিনি বলছেন যে ইমিডিয়েটলি পার্লামেন্ট ডেকে কৈফিয়ত দিন নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বিরোধীদের সামনে আসেন, খেয়াল করে দেখুন। তো সেইটাতে রহস্য কি? রহস্য আছে বন্ধু, রহস্য আছে, বিরাট রহস্য, নক্কারজনক রহস্য। এবং নরেন্দ্র মোদী এমন প্যাচে পড়েছেন যেটা আপনাদের সামনে খুলে ধরতে চাই। বিরাট প্যাচে পড়েছেন। আবারও বলি, কৃতিত্ব আমি একা নেব না, দিল্লির ইউটিউবারদের কাছ থেকে এটা আমি পেয়েছি, এবং আপনারা হয়তো সেগুলো দেখেন না, ফলে মানে বঙ্গীয়করণ করে আমাকে এখানে বলতে হচ্ছে। এবং আমি এই দুটো দিন, আপনার মঙ্গলবার এবং বুধবার, এটাকে চুটিয়ে দেখেছি। দেখার পর যে কনক্লুশন পার্টটা এসছে, তাতে করে প্রথম বলি যে অনিল চৌহান, যিনি আমাদের সেনাপ্রধান, মানে আর্ম ফোর্সের, তিনি একেবারেই ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খোলেননি। তিনি সম্ভবত বাইরে, বিদেশে একটি মানে কি বলা যায়, একটি বিদেশি সংস্থার কাছে মুখ খুলেছে, এবং ভিডিও হয়েছে। এবং সেই ভিডিওতে তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে তথাকথিত লড়াইতে
আমাদের দেশের গর্ব যেটা নিয়ে রাফায়েল নিয়ে আমরা যে এত চিৎকার চেঁচামেচি করি, সে রাফায়েল ধ্বংস হয়েছে। ভাবতে পারেন, এটা একবারে নরেন্দ্র মোদী বলছি অপারেশন সিঁদুর। আচ্ছা, ধ্বংস যদি হয়ে থাকে তাহলে ওই রাফায়েল একটা বা একাধিক, এখানেও কিন্তু একটা প্রশ্ন উঠে এসছে। সেটা সুব্রমণিয়াম স্বামী একটা ইন্টারভিউতে বলেছেন যে রাফায়েল একটা না 4 থেকে 5টা রাফায়েলকে ধ্বংস করেছে পাকিস্তান। কি করে ধ্বংস করলো? আর সেটা নরেন্দ্র মোদী জানাচ্ছেন না কেন? না জানাতে না হলে না হবে, কিন্তু এটা তো বাস্তব যে তার মধ্যে অবস্থানকারী যে পাইলট ছিলেন, যে এয়ারফোর্সের পাইলট ছিলেন, তার হালটা কি? তিনি কি বেঁচে আছেন? তিনি কি মারা গেছেন? সেটা জানাতে হবে না? তিনি তো দেশ নায়ক। ভারতের হয়ে যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন অথবা তিনি বেঁচে ফিরেছেন, সেটা আমাদের তো জানা দরকার, অধিকার রয়েছে। কিভাবে যুদ্ধ করেছেন এটা বড় কথা না, কিন্তু সেটা এক্সপোজ হয়েছে। প্রথম কথাটা হচ্ছে, অনিল চৌহান যদি না বলতেন যে আমাদের যুদ্ধ বিমানকে ওরা নামিয়েছে মানে ধ্বংস করেছে আর কি, তাহলে রাফালকে ধ্বংস করার মতন কি এমন ক্যাপাসিটি পাকিস্তানের আছে যাতে করে রাফাল ধ্বংস করলো? এবং সেটা একটা না একাধিক, সেই সংখ্যাটা কিন্তু অনিল চৌহান বলেনি, সেটা সুব্রমণিয়াম স্বামী বলেছেন যে 4টে থেকে 5টা রাফালকে ধ্বংস করা হয়েছে। কোথায় কিছু তো বলছে না। তারপরে আরো বক্তব্য যেটি, যে কি করে তাহলে ভারতবর্ষের এই যে রাফালগুলো যেগুলো গেছে সেগুলোকে কি করে আবার রিকভার করা যায়। দেখুন, এক একটা রাফালের দাম হচ্ছে কয়েক কোটি টাকা। তা নিয়ে তো অনেক কেচ্ছা ইত্যাদি হয়েছে, যে সেখান থেকে ঘুষঘাসি ইত্যাদি ইত্যাদি কথা যেগুলো শোনা গিয়েছিল। তো এই রাফায়েল আবার কিনতে হবে ফ্রান্সের কাছ থেকে। কিনতে গেলে বিরাট টাকা দিতে হবে, এবং সেই টাকাটা আসবে কোত্থেকে? না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। এবং জিনিসপত্রের দাম বাড়বে। যুদ্ধ করতে নেই এ কারণে যে যুদ্ধ হলেই দ্রব্যমূল্য বৃদ্ধি হয় এ কারণে। ধরুন আমি এটা দিয়ে যুদ্ধ করছি, এটা ধ্বংস হয়ে গেল। যে মুহূর্তে ধ্বংস হয়ে গেল, এটার সাবস্টিটিউট আরেকটা নিয়ে আসতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ ফাঁকা রাখা যায় না। এবং ফাঁকা রাখা যায় না বলেই আমাদের কিন্তু অর্থনীতির উপর চাপ পড়ছে, যার জন্য শেয়ার মার্কেট কিন্তু একটা জুবুথুবু অবস্থা হয়ে রয়েছে। আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত আমি শেয়ার মার্কেট দেখিনি, সকাল 9টার মধ্যে তো দেখা সম্ভব না। তো কাজেই এই যে ঘটনাটি ঘটেছে, যে রাফাল ধ্বংস হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেটা তো অনিল চৌহান নিজেই বলেছে। কটা তিনি বলবেন না? তিনি বলবেন যে আমার রক্তের মধ্যে সিঁদুর আছে। আরে সিঁদুরের মধ্যে তো পাড়া রয়েছে, রক্তের মধ্যে সিঁদুর থাকলে তো মরে যাবেন মশাই। এখন তিনি বায়োলজিক্যালি তো ঈশ্বরের মতন, আর রক্তের সিঁদুর থাকলে তিনি বেঁচেও যেতে পারেন। আমি জানি না, আমার জানা নেই। যাই হোক, তো এই ছবি দিয়ে তিনি চারিদিকে প্রচার পর্ব ইত্যাদি ছাড়ছেন। তাহলে কি মোদী খুব সুখে? একটা বিরতিতে যাব, তারপর ফিরে এসে আসল গল্পটা বলবো। সেটা হচ্ছে মোদী খুব চাপে, ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং সেই ষড়যন্ত্রের শিকার স্বয়ং নরেন্দ্র মোদী। এবং আমরা যারা দেশবাসী, দেশপ্রেমী বা অমুক তমুক বড় বড় লেকচার ঝাড়ার আগে আপনারা শুনে নিন যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর পেছনে যারা রয়েছে, শুনলে স্তম্ভিত হয়ে যাবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন এটা ভেবে যে পাকিস্তান নয়, পুরো ঘটনাটা অর্গানাইজ করেছে চীন। ব্যাপারটা থামিয়েছে আমেরিকা, এবং চীনের পাশে এসে দাঁড়িয়েছে। একটা বিরতি নেই, বিরতির থেকে ফিরে এসে আপনাদেরকে সেই চমকদারি গল্প বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন, ধমকে যাবেন। এবং এমন সমস্ত কাহিনী এটার মধ্যে রয়েছে যে নরেন্দ্র মোদীর বড় বড় বাতেলা যে আমরা সব ধ্বংস করে দিয়েছি, একেবারেই ঘটনা তা নয়। ঘটনাটা ডিফারেন্ট। পুরো প্রবল কতগুলো শক্তি একাট্টা হয়ে ভারতের পেছনে লেগেছে। আগামী দিনটি ভারতের পক্ষে ডেঞ্জারাস। বলবো সেই কথা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর a must try. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal.
Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. ফিরে এলাম বিরতির পর। খুব ঠান্ডা মাথায় শুনুন প্রত্যেকটি কথা। যুদ্ধ পাকিস্তান আর ভারতের বা যুদ্ধের মতন এই যে প্রত্যাঘাত ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হচ্ছে, প্রথম জানিয়ে রাখি, আমাদের ভারতীয় সেনা, সেটা এয়ারফোর্স হোক, নেভি হোক বা পদাতিক হোক, এরা প্রত্যেকেই অত্যন্ত স্ট্রেংথেন, দারুণ শক্তিশালী, তাদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে। কিন্তু তাদেরকে টপকে যাওয়ার মতন যে দেশ রয়েছে, সেই দেশগুলো হচ্ছে যথাক্রমে আমেরিকা, চায়না, রাশিয়া এবং অবশ্যই ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি। এবার ঘটনাটা যেটা ঘটেছে শুনলে আপনারা চমকে যাবেন, যেটা জানতে পেরেছি, যে এই যে যুদ্ধ নামক বস্তুটি হয়েছে, এই যুদ্ধটি কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের হয়নি। দাবি করা হচ্ছে যে পুরো টোটাল ব্যাপারটা অপারেট করেছে চায়না, এবং চায়নাই সমস্ত অস্ত্রশস্ত্র দিয়ে এই কাণ্ড কারখানা করেছে। এবং আপনাদেরকে আরো বলি যে পাকিস্তান একটা পুতুল মাত্র। ছবিগুলো দেখুন, যে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে জিনপিং এর ছবি। এটা দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং ভারত স্বাধীন হওয়ার পরের থেকেই পাকিস্তানের সঙ্গে কিন্তু চীনের দোস্তি। চীন চিরকাল ভারতকে ঘৃণা করেছে, তার কারণ শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। আপনাদেরকে বলছি, অস্ত্র শস্ত্র, বিমান ইত্যাদি দিয়ে কিন্তু চীন পাকিস্তানকে এতটাই শক্তিশালী করেছে। শুধুমাত্র সেই নয়, এই যে যুদ্ধ নামক বস্তুটি গেল, চীন কিন্তু ফিল্ডে ছিল, এবং যেটা জানা যাচ্ছে যে চীন কিন্তু তাদের সৈন্য সামন্তকে পাকিস্তানে পাঠিয়েছে। পেছনে আমেরিকার একটা আদর্শগত স্নেহাশিস রয়েছে, কারণ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নরেন্দ্র মোদীর উপর বিস্তর চটা। ফলে চীন এই কাণ্ড কারখানাগুলো করেছে, এবং চীনই নাকি যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি করেছে। সেখানে পাকিস্তানের কিন্তু অবস্থান একেবারেই প্রায় নামমাত্র, সমস্তটাই তারাই করেছে। ছিল এক পুতিন, সে পুতিন নাকি রাশিয়ার, পুতিন নাকি মোদির বন্ধু। এই কয়েকদিন আগে পুতিনের সঙ্গে বসে দোস্তি হয়ে গেছে কিন্তু পাকিস্তানে। বুঝতে পারছেন নরেন্দ্র মোদীর হালটা? তাহলে রাশিয়া গেল, আমেরিকা গেল, চীন তো বরাবরের শত্রু, রয়েছে পাশে বাংলাদেশ, তারা তো একেবারে, বলছি বাংলাদেশের ঘটনাটা। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তাদেরকে জানতে চেয়েছিলাম যে চীন কেন যাবে। এক প্রাক্তন এই যুদ্ধ বিগ্রহের উপর ইকবাল সাহেব বলে একজন আছেন, তিনি কিন্তু এই যুদ্ধ বিগ্রহের পুরো ঘটনাটা জানেন, এবং ব্রিটিশ আর্মি যেটা ছিল, যেটাতে আমার বাবা কাজ করতেন, সেটারও একটা কাহিনী রয়েছে। 1840 সাল থেকে 1840 থেকে 1940 অব্দি এই চীনের উপর দাবিয়ে বেড়াতো ভারতীয় সেনানী, যদিও ব্রিটিশ সেনানী, ভারতীয় মানে ইন্ডিয়ান ব্রিটিশ সোলজার, এবং তারা চাপকাতো রীতিমতো চাইনিজদের, এবং তাদের দাপট ছিল বিরাট। তারপর তো মাও জেতুং রেভলিউশন, হ্যানা ইত্যাদি বহু কিছু হলো। কিন্তু আগে জাপান ছিল চীনের উপর অত্যাচার করার জন্য, কিন্তু তারপরে সেটা নাকি ক্ষমতা দখল করে হস্তান্তর হয় ব্রিটিশ ভারতীয় সোলজারের কল্যাণে, এবং ব্রিটিশ ভারতীয় সোলজাররা নাকি চীনের উপর যথেষ্ট পরিমাণে দাপট দেখিয়েছে, তাদের বুকের উপর পা তুলে দিয়েছে। সেই থেকে চীনের বরাবরের রাগ ভারতের উপর। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই চীন ক্রমাগত নানান ভাবে ভারতকে উত্তপ্ত করেছে। চীন নেভার বিন এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এবং চীন 1962-তে যে অ্যাটাক করে, সেটা খানিকটা নেহেরুরও ত্রুটি ছিল, না থাকলেও কিছু শুইয়ে দিয়েছিল ভারতকে, ভেরি সরি টু সে। এবং 1965 যুদ্ধ চীন সাপোর্ট করবার একটা পরিকল্পনা নিয়েছিল, 1971-ও তাই। রাশিয়া পাশে না থাকলে, তখন সোভিয়েত রাশিয়া না থাকলে, ব্রেজনেভ ইত্যাদি ছিল, না থাকলে কিন্তু চীন তখন অ্যাটাকিং এ আসতো। 71-এর ঘটনা যেটা, বাংলাদেশকে, মানে বাংলাদেশের না, পূর্ব পাকিস্তানকে সরাসরি সাপোর্ট করেছিল চায়না। ইন্দিরা গান্ধী বুকের পাটা ছিল। ইন্দিরা গান্ধী লড়াই করে, চীন হোক আর হরিদাস হোক, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান থেকে শুরু করে সবাইকে, কিসিঞ্জার থেকে শুরু করে, যে ফট, আমার যা করার আমি বুঝে নেব। নরেন্দ্র মোদী সে দম নেই। নরেন্দ্র মোদী বুঝতে পারছেন, এটা যেমন আমি জানতে পেরেছি, এটা যেমন অনেকে জানতে পেরেছে, যে এই যে তথাকথিত ছায়াযুদ্ধ যেটা হয়েছে,
সেটা বেসিক্যালি পাকিস্তানের সঙ্গে নয়, চীনের সঙ্গে। এবং চীন পাকিস্তানকে একটা ব্যাপারে আটকে ছিল, এটা সেকেন্ড ডে আর থার্ড ডে পাকিস্তান ডিটারমাইন ছিল যে আমরা সমরাস্ত্রের জায়গায় আমরা আণবিক বোমা ক্ষেপণ করব ভারতের দিকে, সেটা চীন আটকে ছিল, বলে না নট নাও, এটা পরে। আবার আপনাদেরকে বলি, চীনের সেনাবাহিনী পুরোপুরি পাকিস্তানে রয়েছে, আবার পাকিস্তানের সেনাবাহিনী চীনে রয়েছে শিক্ষা নবিশ হিসাবে, তারা সেখানে যুদ্ধ বিগ্রহ শেখে। এবং আপনাদেরকে বললাম যে চীনের রাগের কারণটা কি। এছাড়াও চীন এমন বিউটিফুলি ভারতকে ঘিরে রেখেছে নানান দিক থেকে, যেমন বাংলাদেশ এখন চীনের কন্ট্রোলে, এবং বাংলাদেশের শিলিগুড়ির সামনে চিকেন নেক যেটি, তার একবারে সামনাসামনি চীনের একটি ওই আর্মবেসের একটি মানে জায়গা তৈরি হয়েছে। সেখানে যে কি অস্ত্র রয়েছে কি অস্ত্র নেই, আপনাদের বলি যে বাংলাদেশ বলুন আর পাকিস্তান বলুন, তাদের স্যাটেলাইট বলে কোনো বস্তু ছিল না এতদিন, যা ছিল অত্যন্ত দুর্বল। 2017 সালে বা 18 সালে 46টা স্যাটেলাইট চীন পাকিস্তানকে দেয়। আবার বলছি, 2017-18 সালে চীন পাকিস্তানকে 46টা স্যাটেলাইট দেয়, যে স্যাটেলাইট দিয়ে ভারতকে নানান জায়গা থেকে দেখা যাবে। আমাদেরও সেরকম রয়েছে, আমাদেরও স্যাটেলাইট রয়েছে, আমরা বুঝতে পারি। এমনটা ভাববেন না যে ওরা বসে রয়েছে, চীন সেটা কন্ট্রোল করছে। এরপরে যেটা বলছি, যে এই যে চিকেন নেকের জায়গাটা রয়েছে, এখান থেকে কিন্তু চীন পুরোপুরি অবস্থানটা পূর্ব ভারত মানে উত্তর পূর্ব ভারতটাকে পুরোপুরি দেখতে পাচ্ছে। তার মধ্যে তো নানান দেশ রয়েছে যেগুলো চীনকে ভালোবাসে, আমাদের অরুণাচল ইত্যাদি রয়েছে। এবং অন্যদিকে বাংলাদেশ এই মুহূর্তে চীনের কন্ট্রোলে, পাকিস্তান চীনের কন্ট্রোলে, ভুটান চীনের কন্ট্রোলে, নেপাল চীনের কন্ট্রোলে, মায়ানমার চীনের কন্ট্রোলে, এবং শ্রীলঙ্কাও চীনের কন্ট্রোলে। টোটাল ভারতকে এরকম ঘিরে রেখেছে চায়না নানান ভাবে, তাদের সৈন্য সামন্ত, তাদের বেস মানে এয়ার বেস ইত্যাদি ইত্যাদি তৈরি করে। তাহলে কি করে নরেন্দ্র মোদী বলছেন অপারেশন সিঁদুর করে বুঝিয়ে দিলাম? এই যে আমি কথাগুলো বলছি এগুলো ডিফেন্স করুন, দাঁড়িয়ে বলুন পার্লামেন্টে যে এই কাণ্ডগুলো ঘটেছে। তিনি সম্পূর্ণ একা, তার পাশে রাশিয়া ছিল না যে তা না, কিন্তু রাশিয়ার কাছে অলরেডি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিকোয়েস্টে রাশিয়া কিন্তু বেশ কিছু অস্ত্রশস্ত্র প্রদান করছে, মানে বেশ কিছু অস্ত্রশস্ত্র প্রদান করছে পাকিস্তানকে। দেখেছেন তো, এই কয়েকদিন আগে তাদের একটা মিটিং হয়েছে, যেখানে শরীফ এবং পুতিন এরা দুজনেই উপস্থিত ছিল। তার ছবিটা দেখিয়েছি আমরা। তাহলে ভারতের হাতে রইল কি? ভারতের হাতে কি রইল? এই যে ছবিটা দেখুন তো। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা পাকিস্তান করছে নীরবে, একদিকে পুতিন, তারপরে আমেরিকা, এবং আমেরিকা পরিষ্কার বার্তা দিচ্ছে যে নো কম্প্রোমাইজ উইথ ইন্ডিয়া, আর চীনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে জিনপিং এর সঙ্গে কথাবার্তা বলে দিয়েছে। এবং জিনপিং এর দেশ থেকে অ্যাপেল নামক যে এই মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনটি চীনে কিন্তু এতদিন তৈরি হতো। অ্যাপেল, সে অ্যাপেল ওখানে এত বেশি ট্যাক্স ভরা হতো যে অ্যাপেল কোম্পানি ঠিক করেছে যে আর চীনে তারা ব্যবসা করবে না, ব্যবসাটা গুটিয়ে তারা ব্যাঙ্গালোরে করবে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বার্তা দিয়েছে, যদি তাই করো এমন ট্যাক্স ভরবো যে তোমাদের তৈরি ওই অ্যাপেল আমেরিকাতে আর বিক্রি করতে পারবে। এত রাগের কারণ, চীনের না হয় রাগের কারণ হচ্ছে যে 100 বছর ধরে ভারতীয় মানে ব্রিটিশ ভারত তাদের উপর অত্যাচার করেছিল। কিন্তু আমেরিকার রাগের কারণ কি? আমেরিকার রাগের কারণটা হচ্ছে আমেরিকা কোনোভাবে কবজা করতে চাইছে নরেন্দ্র মোদীকে, খতম করতে চাইছে। আরএসএস শুনছেন কি? যদি আরএসএস শুনে থাকেন তাহলে আপনাদের বক্তব্য কি হবে বা আপনাদের প্ল্যানটা কি সেটা আমাদের জানার আগ্রহ রইল। সমস্তটাই কি আরএসএস দেখছেন, নাকি নরেন্দ্র মোদী একাই সমস্ত কিছু করে যাচ্ছেন? এই কৈফিয়ত গুলো তো দিতে হবে। এই কৈফিয়তের জায়গায় তো এমন দেখা গেছে যে জার্মানিরা বলে দিয়েছে আমরা ভারতের সঙ্গে, ভারতের পাশে কেউ নেই, প্র্যাকটিক্যাল কেউ নেই। এই যে মানে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি, এবং প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধের ব্যাপারে নরেন্দ্র মোদীর ভূমিকা কিছু ছিল না, তারা ইহুদিদেরকে সাপোর্ট করেছিল। সুতরাং এই জুরাও পর্যন্ত এখন ভারতের পাশে দাঁড়াবার মতন অবস্থায় নেই। কারা আছে? কেউ নেই, অ্যাবসলিউটলি অ্যালোন নরেন্দ্র মোদী। এবং চারিদিকে ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এমনটাও বলছি ইকবাল সাহেব যে অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে আরো ভয়ঙ্কর যুদ্ধের মতন ঘটনা ঘটতে পারে। আমি জানি না,
তার বক্তব্যই আমি তুলে ধরছি যে অগাস্ট থেকে সেপ্টেম্বরে আবার অ্যাটাক আসতে পারে। তাই যদি হয়, ভারতের সমরাস্ত্র বাড়াবার জন্য কোটি কোটি টাকা ঢালতে হবে, যেটা ঢাললে 1 কেজি আলুর দাম গিয়ে দাঁড়াবে 150 থেকে 200 টাকা, যেটা বাংলাদেশে এখন চলছে। একটা বেগুনের দাম 100 থেকে 150 টাকা দাঁড়াবে, কারণ তাদের তো টাকা দরকার। কোত্থেকে আসবে? নরেন্দ্র মোদী সিঁদুর বিক্রি করতে আগে সিঁদুর ওয়ালা আগে চ্যাংড়ামি করার জায়গা তো ভারতবর্ষ নয়। ফলে ভাবতে থাকুন এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট করুন। আজকের মতন এখানে শেষ করতে হচ্ছে। সতর্ক থাকার দরকার। আমরা আবারও বলি, নরেন্দ্র মোদীকে পছন্দ করি চাই না করি, আমরা ভারতীয় নরেন্দ্র মোদীর পাশেই থাকবো। কিন্তু নরেন্দ্র মোদী জানা যে কি কি ঘটনা ঘটছে চারিদিক থেকে, যে কথাগুলো হচ্ছে তার কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা আছে। প্লিজ নরেন্দ্র মোদী ক্যারি অন। পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে যদি বুকের পাটা 56 ইঞ্চিটা এখন 6 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আলাদা কথা। 56 ইঞ্চি থাকলে দাঁড়িয়ে বলুন যে বিগ কনস্পিরেসি হচ্ছে, সারা ভারতবাসী আপনার পাশে এসে দাঁড়ায়। খালি ফুটানি মেরে ভোটে জেতার জন্য এই কিয়া ওই কিয়া হম্বি তম্বি গুলো বন্ধ করুন। ফ্যাক্ট আমরা জানতে চাই যে রাফাল একটা হোক বা একাধিক রাফাল যদি ধ্বংস হয়ে থাকে, সেই পাইলটরা কোথায়? তারা কি মারা গেছে? তাহলে তাদের বডি নিয়ে কেন কোনো আলোচনা হচ্ছে না? চলছে নাকি ভারতবর্ষে? দিস ইজ নট ডেমোক্রেসি নরেন্দ্র মোদী। আমাদের অপেক্ষা করতে হবে আপ টু অগাস্ট সেপ্টেম্বর। ভেরি ডেঞ্জারাস ডেজ আর কামিং, এই কথাটা বলে রাখলাম, আপনারা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ডে। ভালো কাটুক আপনাদের দিন।